এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রটি। আমরা উপরে দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো, সঙ্গে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি 4 ইয়ার ইউজি NCCF সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2024, সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ, কোর্স VSc এবং পেপার কোডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে পরিবেশবিদ্যার সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র এখন আমাদের সামনে, আর এখানে আসা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু পুরো সেমিস্টার জুড়ে এই পরিবেশবিদ্যার সাজেশনটা আলোচনা করেছি, সেই সঙ্গে পেইড নোটসেরও কিন্তু ব্যবস্থা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস এবং ইউটিউবে থাকা প্রত্যেকটা ক্লাস করেছো, তোমরা কিন্তু 100% কমন পেয়েছো। শুধু তাই নয়, যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা শুধুমাত্র পরীক্ষার একদিন আগে আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তারাও জানো আমরা কিন্তু স্পেশালি আলোচনা করেছি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক, এবং সেখানেই বলে দিয়েছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেমন বলেছি যে দূষণ মোস্ট ইম্পর্টেন্ট, দূষণ থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, এবং আমরা কিন্তু দূষণ থেকে একটা ফ্রি PDF ছাত্রছাত্রীদের কিন্তু ফ্রি PDF দিয়েছিলাম, দূষণ সংক্রান্ত একটা ফ্রি PDF ছাত্রছাত্রীদের দেওয়া হয়। সেই সঙ্গে আবারও বলেছিলাম চিপকো আন্দোলন, ex-situ in-situ সংরক্ষণ, বিভিন্ন সাল, এই সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। আশা করি যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন আমাদের চ্যানেলে জয়েন হয়েছো, একদিন আগে থেকে মানে পরিবেশবিদ্যার পরীক্ষার একদিন আগে থেকে আমাদের চ্যানেলটাকে ফলো করছো বা একদিন আগের ভিডিও কয়েকটা দেখেছো, তারাও কিন্তু অনেক বেনিফিট পেয়েছো তোমরা, এবং পরীক্ষা আশা করি তোমাদের ভালো হয়েছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোট সঙ্গে ইউটিউবে থাকা ক্লাসগুলো করেছো, তোমরা কিন্তু 100% কমন পেয়েছো। এখানে আসা প্রশ্নাবলী দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা একটু তোমাদের প্রশ্নপত্রটি বার করে নাও এবং মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারের সাথে, ঠিক আছে? তো 35টা প্রশ্ন আসে যেমনটা বলেছিলাম। সেই সঙ্গে আবারও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, দেখো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে, আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, এবং সেখানে আমরা ডেইলি নিউজ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে উঠে আসা প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা সেখানে আলোচনা করব, এবং সেই গ্রুপেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যেহেতু সেকেন্ড সেমিস্টারের শেষ, থার্ড সেমিস্টারের শুরু, তো থার্ড সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আমরা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করব। সেই গ্রুপগুলি সম্পর্কে জানতে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হলে প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিও। এবং এটাও বলেছিলাম যে আমাদের VSc কোর্সের পরীক্ষার প্রশ্নপত্রটি MCQ আকারে আসবে, 35টা প্রশ্ন থাকবে, যেমনটা বলেছিলাম তেমনটাই কোশ্চেন প্যাটার্ন আলোচনা করেছি। সেই সঙ্গে বলেছি আমাদের পরীক্ষার ভাষাটা, মানে পরীক্ষায় থাকা প্রশ্নাবলী দুটো ভাষায় থাকবে, বাংলাতেও থাকবে, ইংলিশেও থাকবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা একদিন আগে আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তোমরা কিন্তু এই বিষয়টা জানো। বোঝা গেল? তো যাই হোক, আরও একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পরীক্ষাটা OMR শিটে হবে, OMR শিটে হবে। OMR শিটেই কিন্তু হয়েছিল। OMR শিটে হওয়ার মানে সুযোগ এবং সুবিধাগুলি আমরা পরীক্ষার একদিন আগেও কিন্তু আলোচনা করেছি, তোমরা চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবে। আমি বলেছিলাম OMR শিটে হলে কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে ছাত্রছাত্রীদের। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কে। 1 নম্বরে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত কেন? উত্তরের যে কয়েকটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অপশানটা হচ্ছে ভারতীয় গন্ডার। শুধুমাত্র ভারতীয় গন্ডারের জন্য গরুমারা জাতীয় উদ্যান কিন্তু বিখ্যাত নয়। এখানে হাতি রয়েছে, হরিণ রয়েছে, ভারতীয় বাইসন রয়েছে, ময়ূর রয়েছে, এগুলোর জন্য কিন্তু বিখ্যাত। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। তো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের অপশান নম্বর C। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস পালিত হয়, যেমনটা শুরুতেই বললাম যে সাল সংক্রান্ত এবং তারিখ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই এবং আসবেই, এবং এসে কিন্তু তোমাদের বসেছিল পরীক্ষায়, তোমরা কিন্তু ইজিলি কমন পেয়েছিলে। তো যেমনটা বলেছিলাম বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস পালিত হয়, সেটা হচ্ছে অপশন নম্বর B আমাদের সঠিক। সেটা হচ্ছে 22শে মে, যেটাকে আবার বিশ্ব জীব বৈচিত্র্য বা দিবসও বলা হয়, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে নিচের কোনটি হিমালয়ের স্থানীয় প্রজাতি? উত্তর হচ্ছে লাল পান্ডা, অর্থাৎ অপশন নম্বর B। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আমরা পুরো সেমিস্টার জুড়ে ছাত্রছাত্রীদেরকে একদম স্পেশাল কিন্তু গাইডেন্স দিয়েছি। আমি নিজে কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বারংবার বলেছি যে MCQ প্রশ্নাবলীর উত্তর করার ক্ষেত্রে প্রশ্নটিকে তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে জানতে চেয়েছে 4 নম্বর প্রশ্নটিতে ভালো করে পড়ো, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে থাকা শুধুমাত্র অপশন নম্বর B বাদে প্রত্যেকটা গ্যাস কিন্তু মানে মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, ওজোন মানে O3 যার সংকেত বা ও যেটা বলা হয়, তো এটা কি কিন্তু
ওজন প্রত্যেকটাই কিন্তু গ্রিনহাউস গ্যাস, শুধুমাত্র হাইড্রোজেনটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। সুতরাং অপশন আমাদের সঠিক হচ্ছে বি নম্বর। অনেক ছাত্রছাত্রী হয়তো মানে এটা পড়তে অসুবিধা হয়েছে, সেভাবে দেখেনি, দেখেছে কমন যে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, হয়তো গ্রিনহাউস গ্যাস ভেবে মিথেন কিংবা নাইট্রাস অক্সাইড কিংবা ওজনকে কারেক্ট করে দিয়েছে। সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের অপশন নম্বর বি, হাইড্রোজেন হচ্ছে এমন একটা গ্যাস যেটা গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এখান থেকে আমরা অনেকগুলো তথ্যও জানতে পারবো। যেমন 5 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে জানতে চেয়েছে যে এখানে একটা বিষয় আছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1 SDG 1 কোনটির সাথে সম্পর্কিত। স্পেশালি এটা দারিদ্র দূরীকরণের সাথে সম্পর্কিত। নো পভার্টি নামেও এটা কিন্তু বিখ্যাত, যেটা 2015 সালে কিন্তু লাগু করা হয়। বোঝা গেল? তো অনেক এক্সট্রা তথ্য দেব, প্রত্যেকটা বিষয় তোমাদের জানতে হবে। পরবর্তী যারা এখানেই কিন্তু প্রশ্নটা ছিল 6 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, অর্থাৎ আমাদের প্রথম পেজেই ছিল। 6 নম্বর প্রশ্নটিতে জানতে চেয়েছে ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, মানে ভারতের প্রথম জাতীয় উদ্যান। একদম সহজ প্রশ্ন, বেসিক প্রশ্ন। উত্তরটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, অপশন নম্বর সি। পরের প্রশ্নতে চলে যাব 7 নম্বর। এখানে জানতে চাইছে যে পরিবেশ কি বলছে, পরিবেশের সজীব উপাদানগুলি হলো, উত্তর হচ্ছে জৈব বৈচিত্র্য, এটা সবাই জানো। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে ইজ সেলিব্রেটেড অন, মানে বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ, যেটা ফ্রাইডে পড়ে আর কি। পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলন, যেমনটা বলেছিলাম চিপকো আন্দোলন থেকে প্রশ্ন আসবে। টোটাল কিন্তু চিপকো আন্দোলন থেকে 2টো প্রশ্ন এসেছে। পরীক্ষার একদিন আগেও বলেছি যে চিপকো আন্দোলন থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই, আর পরীক্ষায় কিন্তু ঠিক তেমনটাই কিন্তু হয়ে থাকে। পরবর্তী আমরা মানে আমাদের স্টুডেন্টরা জানে, যারা মানে রেগুলারলি কিন্তু ফলো করে, আমাদের সাজেশন মানে 100% কার্যকরী, তাও আবার ব্রহ্মাস্ত্র সাজেশন। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের কোন জেলায় সূচনা হয়েছিল? অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে জেলাটার নাম হচ্ছে চামোলি। সেই সঙ্গে এখানে যদি আমরা গ্রামের কথা বলি তাহলে গ্রামটার নাম হচ্ছে রেনি ভিলেজ। ঠিক আছে? যদি প্রশ্নটিতে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে জানতে চাইতো যে চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের মানে চামলি জেলার কোন গ্রামে হয় বা কোন গ্রামে সূচনা হয়েছিল, সেক্ষেত্রে রেনি ভিলেজ হবে। কিংবা প্রশ্নটিতে এভাবে আসতে পারে চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের কোন গ্রামে হয়েছিল বা সূচনা হয়েছিল, সেটা হচ্ছে রেনি ভিলেজ। পরের প্রশ্ন 10 নম্বর। এখানে প্রশ্নটিতে জানতে চাইছে সিএনজি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? মেন কথা হচ্ছে সিএনজি, যার ফুল ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা এক ধরনের পরিষ্কার জ্বালানি, দেখতেই পাচ্ছ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যারা সিএনজির ফুল ফর্ম জানো তারা প্রশ্নটি কিন্তু বা প্রশ্নটির উত্তর কিন্তু ইজিলি করতে পারবে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। 11 নম্বর প্রশ্ন, যেখানে জানতে চাইছে ভোপাল, বারংবার বলেছি এবং মানে যেমনটা বললাম পরীক্ষার একদিন আগে যে ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইডেড করেছি ইউটিউবে, সেখানে বলে দিয়েছিলাম যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী বা ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনাটা ইম্পর্টেন্ট, যেমনটা তোমাদের বলেছিলাম। ঠিক। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? সেটা হচ্ছে মিথাইল। কোথায় রয়েছে মিথাইল? অপশন নম্বর ডি আমরা দেখতে পাচ্ছি, মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। এটা 1984 সালে 3 ডিসেম্বর হয়। প্রায় 3800 জনের মৃত্যু হয়। যদিও এটা হচ্ছে মানে তথ্যের খবর, মানে অফিসিয়ালি খবর, তবে আনঅফিসিয়ালি কিন্তু 3800 অনেক মানুষের কিন্তু মৃত্যু হয়, যেখানে 40 টন বা 40 টনেরও বেশি কিন্তু মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়েছিল, যার ফলে প্রায় 3800 জনের কিন্তু মৃত্যু হয়। এটা হচ্ছে একদম খবর পাক্কা না, 3800 জনেরও কিন্তু বেশি, তবে ইন্টারনেটের যে খবর 3800, ঠিক আছে, তার থেকে বেশি কিন্তু হয়। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে জানতে চাইছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হলো, একদম বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে একমুখী। পরের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন তোমাদের কিন্তু মানে বুদ্ধির পরীক্ষা নিয়েছিল, সেটা হচ্ছে তাজমহল হলুদ হওয়ার কারণ কি? দেখো তাজমহল যে কোনো জিনিস, তাজমহল যে হলুদ হয়ে যাচ্ছে, সেই হলুদ হওয়ার কারণটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, SO2। তো এখানে কিন্তু মানে আমরা অপশনে কোথাও দেখতে পাচ্ছি না সালফার ডাই অক্সাইড রয়েছে। এক্ষেত্রে সঠিক অপশনটা হবে সবকটি। কারণটা কি? অম্লবৃষ্টি, ওজোন গ্যাস কমে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন, এর ফলেও কিন্তু তাজমহলের হলুদ হলুদ মানে যে কোনো ধরনের সাদা কিন্তু হলুদে পরিণত হচ্ছে। তো সালফার ডাই অক্সাইডের সংকেত SO2। সালফার ডাই অক্সাইডের কাজ করছে অম্লবৃষ্টি, ওজোন গ্যাস কমে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন,
তো এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর ডি, অর্থাৎ সবকটি। বোঝা গেল। পরে আমরা চলে আসবো নিচের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, যেখানে জানতে চাইছে জলদূষণ নিম্নের কোন রোগটির কারণ নয়। এখানে জানতে চাইছে জলদূষণ নিম্নের কোন রোগটির কারণ নয়। তোমরা জানো কলেরা জলদূষণের ফলে হয়। উদ্রাময়, অনেক ছাত্রছাত্রীরা জানো না যে উদ্রাময় মানে কি। উদ্রাময় মনে হচ্ছে ডায়রিয়া। এবার তোমরাই বুঝতে পারছো যে উদ্রাময় কিন্তু জলের বা জল দূষণের ফলে হচ্ছে। এইডস বা এইডস যেটাই বলো না কেন, এটা বজ্র দূষণের ফলে হয়। এখানে আসা জন্ডিস, অনেক ছাত্রছাত্রীরা হয়তো জন্ডিসে ক্লিক করেছো, তবে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আমাদের অপশন নম্বর সি, কারণ বজ্র দূষণ। জন্ডিসটা হচ্ছে হেপাটাইটিসের ফলে হয়, আর হেপাটাইটিসটা কিন্তু আবার জলের কারণে হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এইডস হচ্ছে বজ্র দূষণের ফলে হচ্ছে। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর অপশন হচ্ছে সি। প্রশ্নটিতে জানতে চাইছিল জলদূষণ নিম্নের কোন রোগটির কারণ নয়, সেটা হচ্ছে এইডস। এখানে আসা উদ্রাময় মানে ডায়রিয়া জলদূষণের ফলে হচ্ছে, কলেরা জলদূষণের ফলে হচ্ছে, জন্ডিস যেটা হেপাটাইটিস, অনেক ছাত্রছাত্রীরা হয়তো জানো না জন্ডিসে কী কারণে হয়। তো হেপাটাইটিসটা আবার কিন্তু জলের কারণে হচ্ছে। সুতরাং এক্ষেত্রে অপশান হচ্ছে আমাদের সি, যেটা বজ্র দূষণের ফলে হচ্ছে, জল দূষণের ফলে নয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান বাংলাটা বলছি, ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর থেকে লাগু হয়? উত্তর হচ্ছে 1972 সাল। ভালো করে মাথায় রাখবে, 1972 সাল। এই যে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এর প্রধান উদ্দেশ্য ছিল বন্য গাছপালা ও বন্যপ্রাণী রক্ষা করা। বুঝতেই পারছো, একটা আইন, নামই রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ, এক্ষেত্রে বন্য গাছপালা ও বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছে এই আইনের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য, যেটা 1992 সালে কিন্তু লাগু করা হয়। পরের প্রশ্ন, এখানে জানতে চাইছে নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এয়ার পলিউশন, মানে এমন কোনটি রয়েছে যেটা বায়ু দূষক নয় বা বায়ু দূষণ ঘটায় না, সেটা হচ্ছে নাইট্রোজেন। বোঝা গেল। কারণ কি? কারণ দেখো, স্মোক বায়ু দূষণ ঘটাচ্ছে, তোমরা সবাই জানো। CO2 কার্বন ডাই অক্সাইড বায়ু দূষণ ঘটায়, আর এখানে এসে সালফার ডাই অক্সাইড বায়ু দূষণ ঘটায়। এক্ষেত্রে আমাদের নাইট্রোজেন সঠিক উত্তর, অপশন নম্বর সি। এখানে লেখাই রয়েছে নাইট্রোজেন, যারা যারা জানো না, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। যারা যারা রেলের পরীক্ষা কম্পারেটিভ মানে গ্রুপ ডি বা রেলের জন্য মানে প্রস্তুতি নিচ্ছ, রেলের পরীক্ষা গ্রুপ ডি, NTPC যাই বলো না কেন, তোমরা জানো সায়েন্সের পার্টটা সেখানে বেশি থাকে। আর সেখানে এই সমস্ত পার্টগুলো রয়েছে, নাইট্রোজেন যেমন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস পরীক্ষায়, রেলের পরীক্ষাও বারংবার আসতে দেখা গিয়েছিল বা আসে আর কি, যে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস, সেটা হচ্ছে নাইট্রোজেন। এবং পরিবেশে বা মানে বায়ুমণ্ডলে এর উপস্থিতির মাত্রা হচ্ছে 78.09%। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন থেকে বলেছি, এত প্রশ্নই এসেছিল। চিপকো আন্দোলনের সাথে কে জড়িত? সুন্দরলাল বহুগুণা, যার জন্ম মারাত্মক ব্যক্তি, যার জন্ম হচ্ছে 9 জানুয়ারি 1927, যার বর্তমানে 90তম কিন্তু মানে বার্থডে বললাম, মানে তার 90 মানে কি বলবো আর কি, যার জন্ম 9 জানুয়ারি 1927 এবং বর্তমানে 90তম কিন্তু তার মানে জন্ম মানে বার্থ প্লেস কি বলে হ্যাপি বার্থডে আর কি। তো 90, আমরা মজা করছি না, জাস্ট পার্ট অফ জোক না, মানে 90তম কিন্তু এখনও, সত্যি কথা বলতে 90তম কিন্তু মানুষ, আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে, তবে এটা সম্ভবত হিমালয়ের ওইদিকে 90তম কিন্তু এটাকে জন্মদিবস হিসেবে পালন করা হয়, 90তম। বোঝা গেল। পরের প্রশ্নে চলে যাচ্ছি, সেই সব উদ্ভিদ যারা শুষ্ক স্থানে জন্মাতে পারে, একটু ভালো করে বুঝবে, সেই সব উদ্ভিদ যারা শুষ্ক স্থানে জন্মাতে পারে। প্রথমেই উত্তরটা বলে দিচ্ছি, অপশন নম্বর হচ্ছে ডি, অর্থাৎ জিরোফাইট। জিরোফাইট বলতে বোঝায় শুষ্ক বা মরুজ উদ্ভিদ, যেমন হচ্ছে ক্যাকটাস, এটা হচ্ছে শুষ্ক বা মরুজ উদ্ভিদ। তাহলে এক্ষেত্রে আমাদের অপশানটা হচ্ছে জিরোফাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালোফাইট মানে লবণ সহনশীল উদ্ভিদ, মেসোফাইট মানে হচ্ছে স্থলজ উদ্ভিদ, হাইড্রোফাইট মানে জলজ। যেমনটা বললাম, যারা রেলের পরীক্ষার জন্য NTPC বলো, গ্রুপ ডি বলো, সেখানে যেহেতু সায়েন্সের পার্টটা বেশি লাগে, এটা ফিজিক্সের কনসেপ্ট বা কেমিস্ট্রি যাই বলো না কেন, বায়োলজির। তো হাইড্রোফাইট মানে কি? হাইড্রো মানে হচ্ছে জল, তো জলজ উদ্ভিদ। এক্ষেত্রে যারা যারা একটু বেসিক কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, তোমরা জানো যে এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে শুষ্ক মরুজ উদ্ভিদ, অর্থাৎ অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্নে চলে যাব, ওজোন স্তর পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ওজোন স্তর স্পেশালি পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উপরে। আর এক্ষেত্রে অপশন নম্বর হচ্ছে আমাদের ডি, কারণ এখানে কোথাও আমরা স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছি না। অনেকে স্ট্রেটোস্ফিয়ার করেছো, কারণ
সেম টু সেম কিন্তু শুনতে লাগে, হয়তো বন্ধুদের কাছে এটা করেছো, তবে এটা হচ্ছে ভুল অপশন। অপশন নম্বর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার হবে, কিন্তু এক্ষেত্রে অপশন নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার কোথাও দেখতে না পারার কারণে অপশন নম্বর ডি আমাদের সঠিক। 20 নম্বর প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রয়োগ করেন সেটা হচ্ছে ট্রান্সলি, ঠিক আছে, 1935। তার ফুল নামটা তোমরা দেখতে পাচ্ছ, স্যার আর্থার জি ট্রান্সলি। নেক্সট প্রশ্ন, হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এটা এইখানে আমাদের এই প্রশ্নটির উত্তরে কিন্তু একটু গড়বড় রয়েছে, আমি কিন্তু গোবর বলিনি, এখানে গড়বড় রয়েছে, জাস্ট পার্ট অফ জোক। দেখো এত বড় ভিডিও তৈরি করছি, একটু ভিডিওটির মাঝে যে সমস্ত ছাত্রছাত্রীরা এতক্ষণ পর্যন্ত দেখেছো, একটু এখন আমরা হাসি মজাকের মাধ্যমে ভিডিওটিকে সম্পন্ন করব। পরীক্ষা যা হওয়া রয়ে গেছে, যারা যারা পেইড নোটস নাওনি, চ্যানেলকে ফলো করোনি, তোমাদের যাই হোক আমরা কিন্তু মানে পরীক্ষার আগের দিনও কিন্তু ফ্রি পিডিএফ দিয়েছিলাম, তো যাই হোক সেগুলো আর বলছি না, যাতে করে থার্ড সেমিস্টারে তোমাদের এরকম প্রবলেম না হয়। আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ওয়াচ করো, ঠিক আছে। যাই হোক এখানে বলছে হাউ মেনি বায়োডাইভার্সিটি স্পট ইন দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে অপশনটা হচ্ছে 36, কিন্তু 21 নম্বর প্রশ্নটিতে জানতে চাইছে হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে 36 মানে 36, কিন্তু অপশনে আমরা কিন্তু কোথাও 36 পাচ্ছি না, তবে কোনো কোনো বইয়ে 34 রয়েছে, 35 রয়েছে। এক্ষেত্রে আমাদের অপশন নম্বর হচ্ছে সঠিক সি নম্বর অপশন, বোঝা গেল, সি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, একটু মাথায় রাখবে, ঠিক আছে, 36 নম্বর কিন্তু আমাদের হচ্ছে এই ক্ষেত্রে অপশনটা। পরবর্তী প্রশ্ন, জলদূষণের প্রাথমিক কারণ কোনটি। দেখো এক্ষেত্রে এখানে থাকা প্রত্যেকটা অপশনের মধ্যে অপশন নম্বর ডি সঠিক, কারণ জলদূষণের প্রাথমিক কারণ হচ্ছে নিষ্কাশন বা অনেক এক্সেট্রা এক্সেট্রা হতে পারে, তো তার জন্য এখানে অপশন নম্বর ডি সঠিক। তোমরা সবাই জানো বিষয়টা একদম ন্যাচারাল বিষয়। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল 23, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অবস্থিত কোথায় অবস্থিত, এটা তো আমাদের একটু জানতে হবে। সেটা অবস্থিত নতুন দিল্লিতে, নতুন দিল্লির কনক প্লেস এটি অবস্থিত, যেটা ভারতীয় শিক্ষা গবেষণা কেন্দ্র বা গবেষণা কেন্দ্র, বোঝা গেল, বা শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান বা গবেষণা প্রতিষ্ঠান যাকে বলছে আর কি। তারপরের প্রশ্ন, হাউ মেনি গোলস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর দেয়ার SDGs, এখানে 17টা হবে, 17টা হচ্ছে অপশন নম্বর এ আমাদের সঠিক। 25 যেখানে জানতে চাইছে প্রশ্নটি কোনটি অনবীকরণযোগ্য সম্পদ, উত্তর হচ্ছে কয়লা। তোমরা সবাই জানো প্রধানত চার ধরনের অনবীকরণযোগ্য সম্পদ হয়, তার মধ্যে রয়েছে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পারমাণবিক শক্তি। এদের একসঙ্গে আবার বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এখানে যদি কোনো অপশনে জীবাশ্ম জ্বালানি থাকতো এবং কয়লাটা থাকতো না, তাহলে সেক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি আমাদের সঠিক উত্তর হতো। এক্ষেত্রে যেহেতু আমাদের কয়লাই রয়েছে, সেক্ষেত্রে কয়লা আমাদের সঠিক উত্তর। আর জীবাশ্ম জ্বালানি কাকে বলছে, তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পারমাণবিক শক্তি, এদের একসঙ্গে মিলে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি, বোঝা গেল। পরের প্রশ্ন যেখানে জানতে চাইছে এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ দাও, যেমনটা তোমাদের বলেছিলাম, পরীক্ষার আগেও বলেছি এক্স-সিটু সংরক্ষণ সম্পর্কে আসবে। এক্ষেত্রে 26 প্রশ্নটির উত্তর হচ্ছে কোনোটি নয়, কারণ এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ জানতে চাইলে আমাদের মনে একটাই বা অনেকগুলো নাম আসে, তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন পড়ে, অ্যাকোয়ারিয়াম, যাই হোক, তারপরে হচ্ছে জুলজিক্যাল পার্ক, ইটিসি, এই সমস্ত নামগুলো কিন্তু আসে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে হচ্ছে ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, মানে ভারতে সবুজ বিপ্লবের জনক, উত্তর হচ্ছে MS স্বামীনাথন, যার জন্ম 7ই আগস্ট 1925, মৃত্যু 28শে সেপ্টেম্বর 2023। বর্তমানে মানে 2023, বুঝতেই পারছো, তো তিনি কিন্তু 98 বছর বেঁচে ছিলেন, বোঝা গেল। পরবর্তী 28 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন 1972 থার্সডে একটা ডে, সেটা হচ্ছে 5ই জুন, অপশন নম্বর আমাদের এ সঠিক। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড অন, মানে ভারতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। দেখো এখানে লেখা আছে জাতীয় বিজ্ঞান দিবস, তাহলে এক্ষেত্রে ভারতে দেখো প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা দেশের আলাদা আলাদা হয়, কিন্তু ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে 28শে ফেব্রুয়ারি 1928, অপশন নম্বর আমাদের সি নম্বর কারেক্ট। স্যার CV রামন তার আবিষ্কারের কথা ভেবে, এই যে মান্যগণ্য ব্যক্তি তিনি আবিষ্কার করার জন্যই কিন্তু এই 28শে ফেব্রুয়ারির কিন্তু তার মানে
বা দিবস পালিত করা হয়, তিনি অনেক কিছু আবিষ্কার করেন এবং বলে গিয়েছিলেন যে আমার নাম কিন্তু বইয়ে আপনারা ছাপাবেন যাতে করে ছাত্রছাত্রীরা পড়তে পারে, তার জন্য কিন্তু তার নাম আমরা পড়ছি সিভি রমন স্যার। তার আবিষ্কারের কথা কিন্তু মাথায় রেখে আজও কিন্তু মানে 28শে ফেব্রুয়ারি দিনটাকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে কিন্তু পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 30, প্রজেক্ট টাইগার ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন, মানে প্রজেক্ট টাইগার কোন বছরে ভারতে শুরু করা হয়? 1973-এ। এটা বিষয়েও মাথায় রাখবে যে এপ্রিল 1, ঠিক আছে, এপ্রিলের 1 তারিখ 1973 সাল। 1973 সালের 1 এপ্রিল। এপ্রিল ফুল বানায়া গান ইয়াদ আ গিয়া। পরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম সবাই জানো তোমরা, সেটা হচ্ছে সিসমোগ্রাফ। নেক্সট, নিম্ন কোনটি জৈব বৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু কনজারভেশন? একটু আগেই যেমনটা বললাম বোটানিক্যাল গার্ডেন, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর ডি। তারপরে প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কার্যকর হয়েছিল। কিয়োটো প্রোটোকল, এখান থেকে একটু কনফিউজ, মানে একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। অনেক ছাত্রছাত্রী হয়তো 1997-এ কারেক্ট করেছো, তবে দেখো একটা বিষয় এখান থেকে তোমাদের বুঝতে হবে, বি অ্যাটেনশন। কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়, প্রশ্নটিতে এটাই জানতে চেয়েছে। দেখো কার্যকর হচ্ছে 2005-এ, ঠিক আছে, 2005-এ কিন্তু কার্যকর হচ্ছে। আর এখানে দেখো, এখানে লেখা আছে গৃহীত, তো গৃহীত কিন্তু হচ্ছে 1997 সালে গৃহীত হয়, আর কার্যকর হচ্ছে 2005। তো প্রশ্নটিতে জানতে চেয়েছে কিয়োটো প্রোটোকল কার্যকর হয়, তাহলে কার্যকরের জন্য সঠিক অপশন হচ্ছে আমাদের 2005, অপশন নম্বর সি। নেক্সট প্রশ্নে চলে যাব, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয়, সেটা হচ্ছে প্রণীত করা হচ্ছে 1986। আর প্রণীত করা হচ্ছে, দেখো এটা প্রণীত হয় মে মাসে প্রণীত করা হয় 1986, কার্যকর হচ্ছে 1986-এর 19শে ডিসেম্বর সম্ভবত, এই মুহূর্তে মনে পড়ছে না। পরের প্রশ্নে আমরা চলে যাব 35, ওইটাই লাস্ট প্রশ্ন, তাই না? তো লাস্ট প্রশ্ন, সমুদ্রের বাস্তুতন্ত্রের প্রথম উৎপাদক হলো সামুদ্রিক শৈবাল। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বললাম, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রটি, সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সেই সঙ্গে রিলেট করা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যেমনটা বললাম, আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা একটু গিয়ে সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।